রিকশায় করে ফুপুর বাড়ি যাচ্ছে সজীব। গ্রামীণ রাস্তায় সন্ধ্যাবেলা রিকশা ধীরে ধীরে চলছে। এই রাস্তাটা কেমন যেন অচেনা লাগছে, অথচ ছোটবেলায় আব্বার হাত ধরে কত ফুপুর বাড়ি আসতাম। আর আজ সেই মেঠো পথও নেই, আমার আব্বাও নেই। কিছু বললেন ভাই? না না, তেমন কিছু বলিনি, এই একটু অতীতের স্মৃতি মনে পড়ল। আপনার চেহারায় কেমন জানি একটা কষ্টের ছাপ আছে ভাই। এই দিকে অনেক বছর পর আসলেন বুঝি? হ্যাঁ ভাই, প্রায় 8 বছর পর আসলাম। আব্বা মারা গেছেন বছর কয়েক আগে, আম্মা মারা গেছে গত মাসে। ভাবলাম ফুপুর বাড়ি থেকে একটু বেরিয়ে যাই। রিকশাওয়ালার মুখটা একেবারে গম্ভীর হয়ে গেল। ও আচ্ছা, দোয়া করি ওনার রূহ শান্তি পাক। এত বছর পর যাইতাছেন, ফুপি তো আপনারে দেখা অনেক খুশি হইব। কোন বাড়ি যাইবেন ভাই? হাওলাদার বাড়ি। কেন, চিনেন? এই কথাটা বলতেই রিকশাওয়ালার মুখটা আরো গম্ভীর হয়ে গেল। কিছু হয়েছে ভাই? মুখটা এমন গম্ভীর করলেন যে? আপনার নিজের ফুপি হয়? হ্যাঁ ভাই, নিজের ফুপি। কেন? পারলে রাতেই ফিরাইছেন ভাই, রাইতে থাইকেন না। রিকশাওয়ালা এভাবে কথাগুলো বলল কেন? রিকশাওয়ালা হাওলাদার বাড়ির সামনে এসে থেমে গেল। সজীব কেমন যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো। রিকশা থেকে নেমে সজীব দরজার সামনে এসে দাঁড়ালো। চারপাশটা নীরব, শুধু দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। বাড়িটার চেহারা দেখে সজীব কিছুটা থমকে গেল। এই বাড়ি তো অনেকদিন আগেই পুরনো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে কত বছর কেউ বাড়িতে হাত দেয়নি। এ বাড়িতে কি এখনো আমার ফুপি ফুপা আছে? সজীব দরজার সামনে কড়া নাড়ল ঠকঠক করে। একটু সময় পর ভেতর থেকে বয়স্ক এক গলা ভেসে এলো। কে কে রে? ফুপি, আমি সজীব, তোমার ভাই শফিকের ছেলে। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর একটা দরজা খুলে গেল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন সজীবের ফুপ্পি। সজীবকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন সজীবের মুখের দিকে। তারপর একটু পাশ কাটিয়ে বললেন, সজীব, তুই? এত বছর পর বুঝি এই বুড়ো ফুপ্পির কথা মনে পড়লো? হ্যাঁ ফুপি, অনেকদিন পরে এলাম তোমার কাছে। বাড়িতে একা থাকতে থাকতে দম আটকে আসছিল। ভেতরে আয়। কে এলো গো? ওই শফিকের ছেলে সজীব এসেছে গো। কিরে সজীব, কেমন আছিস? এতদিন পর কি ভেবে এলি? সজীব কিছু বলার আগেই ফুপি বললেন, তোর বাবা কেমন আছে রে? আব্বা, তিনি তো মারা গেছেন বছর 3 আগে ফুপি, আর মা মারা গেছেন গত মাসে। সজীবের ফুপি কাঁদতে শুরু করলেন। ফুপা একটু রাগী গলায় বললেন, বাবা মা মারা গেল, একবারও এই খবরটা আমাদের কাছে বলার প্রয়োজন মনে করলি না? খবর দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাদের নাম্বারটা জোগাড় করতে পারিনি। ঠিক আছে বাবা, তুই ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। সজীব হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসলেন। টেবিলে ধোয়া ওঠা ভাত আর মুরগির ঝোল দিয়ে খাবার পরিবেশন করলেন সজীবের ফুপি। খেয়ে শুয়ে পড়, আমরাও ঘুমোবো। সজীব চুপচাপ খেতে শুরু করলো। তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সজীবের খাওয়া দেখছিল। পেট ভরে খেয়ে নিস বাবা। এরপর খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে শুয়ে পড়ল সজীব। সজীব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু ঠিক রাত 3টার দিকে হঠাৎ সজীবের ঘুম ভেঙে যায়। সজীবের বুকের ভেতরটা কেমন যেন ধকধক করতে লাগলো। সজীব মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। সজীব অবাক হয়ে ভাবতে লাগলো, এ সময়ে ঘুম ভাঙলো কেন? ঠিক তখনই বাহির থেকে কেমন যেন খচখচ শব্দ ভেসে এলো। সজীব একটু শব্দটা ভালোভাবে শুনতে চেষ্টা করলো।
তখনই শুনতে পেল একটা অদ্ভুত শব্দ, চর চর। সজীবের মনে হচ্ছে কেউ যেন ধীরে ধীরে বারান্দার কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। সজীবের ভীষণ ভয় লাগছিল। সজীব চুপ করে শুয়ে রইল। তারপর শুনতে পেল খুব নিচু গলায় কেউ কানে ফিস ফিস করে বলছে, সজীব, ও সজীব, ঘুমাস নাকি? সজীব সাহস করে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলো, আর তখনই দেখে ফুপা বারান্দার মাথায় দাঁড়িয়ে সজীবের দিকে তাকিয়ে আছেন। তার চোখ দুটো লাল, ঠোঁট কাঁপছে, আর তার মুখটা যেন একটু একটু করে বিকৃত হচ্ছে। চামড়া পচে গলে পড়ে যাচ্ছে। ফুপুরও সেম। না, এ কিছুতেই হতে পারে না। আমি কি দেখলাম? এটা তো স্বাভাবিক কিছু না। ফুপা ফুপি কি সত্যি? না 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 না, এমনটা হতেই পারে না। তুই পালাতে পারবি না সজীব, তোকে আজ এখানেই আমি মেরে ফেলবো। আমরা অনেকদিন ধরেই তোকে ডাকছিলাম সজীব, অবশেষে তুই এলি। তোকে আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে রে। তোমরা তোমরা এসব কি 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 বলছো? আর তোমাদের চেহারা এমন বিকৃত হলো কেন? চুপ কর, তোকে আজ এখানেই মেরে ফেলবো, তবেই আমি শান্তি পাবো। এই ঘরে আরেকটা দেহ পড়লে তবেই পূর্ণ হবে আমাদের প্রতিশোধ। ও আমার ভাইয়ের ছেলে গো, ওকে তুমি মেরো না। তুই পাগল হয়ে গেছিস। ও চলে গেলে আবার কে আসবে আমাদের কাছে? এত সহজে তো আমাদের এখানে কেউই আসে না। আসলে আমরা আর মানুষ নেই রে সজীব, আমরা এখন কেবলই প্রেতাত্মা। তোমরা এসব কি বলছো? আর তোমাদের চেহারা এমন বিকৃত কেন? কিসেরই বা প্রেতাত্মা? আমরা এই বাড়িতে মরেছিলাম আগুনে। সম্পত্তির লোভে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তোর ফুপার ভাই। আমরা মরার পর মানুষ আমাদের দাফন না করে ঘরেই ফেলে রেখেছিল। তোর বাবাও তখন আমাদের কোনো খবর রাখেনি, দেখতেও আসেনি। সজীব, আমরা মরার পর কেউ খোঁজ নেয়নি রে। সেই কষ্ট, সেই যন্ত্রণার আগুন আমাদের এখনো নেভেনি। আমরা আজও ছটফট করি। তারপর থেকেই তোর ফুপার আত্মা অশান্ত হয়ে উঠল। আমার এসব কিছুই জানা ছিল না ফুপু। আমি জানলে সে কবেই আসতাম। না না গো, ও আমার ভাইয়ের ছেলে, ওকে তুমি মেরো না। ফুপি, দয়া করো ফুপি, আমাকে যেতে দাও। আমাকে মেরো না ফুপি। তুই পালিয়ে যা বাবা, দেরি করিস না, এক্ষুনি পালা। সজীব দৌড়াতে লাগলো। উঠান, পুকুর ঘাট, বাঁশঝাড় সব পেরিয়ে দৌড়াতে লাগলো। পেছন থেকে শুধু একটা বিকট গর্জন শুনতে পাচ্ছে। সজীব, দাঁড়া বলছি। সজীব প্রাণপণে দৌড়াতে দৌড়াতে মাঠের শেষ প্রান্তে এসে দাঁড়ালো। দূরে রেল লাইন দেখা যাচ্ছে, আর তখনই হঠাৎ সামনে দেখে সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে। ভাই, কিছু হয়েছে? এই ভোরবেলা এইভাবে দৌড়াইতাছেন যে? ভাই, এই মুহূর্তে ঢাকা যাওয়ার কোনো উপায় আছে? ওই তো স্টেশন দেখা যাইতাছে। ঢাকায় যাওয়ার ট্রেন কখন আসবে ভাই? ট্রেন ছুইটা যাবে একটু পর। কি ভাই, কইছিলাম না রাতে ওইখানে থাকবেন না? কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না। আর একটু পরেই ছাড়বো, ওই দিকে আগাইয়া যান। ট্রেন স্টেশনের দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে একবার পেছন দিকে তাকালো। তারপর সজীব দেখলো সেই রিক্সাওয়ালা একটা বিকট হাসি দিল, একটা বিকৃতি হাসি।